শুভ সন্ধ্যা। আজকে আমি পড়াবো ফোর্ট উইলিয়াম কলেজ সিসি 5 তো শুরু করেছি। গদ্য সাহিত্যের ইতিহাসে আগের দিন পড়িয়ে দিয়েছিলাম শ্রীরামপুর মিশন, ঠিক তার পরের পার্টটাই হলো ফোর্ট উইলিয়াম কলেজ। শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ একেবারে সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত। এই গদ্য সাহিত্যের ইতিহাসে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজকে পাশাপাশি রেখে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, তাই আগের দিন শ্রীরামপুর মিশন পড়িয়ে দিয়েছি বলে আজকে ফোর্ট উইলিয়াম কলেজটা শুরু করছি। যাতে দুটি ভিডিওকে তোমরা যদি পরপর দেখো তাহলে তোমাদের গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ দুটি ধারণাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে। শ্রীরামপুর মিশনের অনেক পণ্ডিতই কিন্তু পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম কলেজে যুক্ত হয়েছিলেন এবং এই দুটি কলেজ প্রতিষ্ঠার সময়টাও কিন্তু প্রায় একই। 1800 খ্রিস্টাব্দের শ্রীরামপুর মিশন বলেছিলাম জানুয়ারি, আর ফোর্ট উইলিয়াম কলেজ হলো 4 মে। কিন্তু 4 মে এক্স্যাক্টলি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা দিবস নয়। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা দিবস হলো 18ই আগস্ট, কিন্তু 4 মেটাকে প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয় কেন? 1799 খ্রিস্টাব্দে 4 মে লর্ড ওয়েলেসলি টিপু সুলতানকে পরাজিত করে দেশে ফেরেন। এই দিনটিকে স্মরণে রেখে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা দিবস ধরা হয় 1799 খ্রিস্টাব্দে 4 মে। অনেকে বলে 1800 খ্রিস্টাব্দে 4 মে, কিন্তু এক্স্যাক্টলি প্রতিষ্ঠা দিবস কবে ছিল বললাম? 1800 খ্রিস্টাব্দের 18ই আগস্ট। সেই দিন কিন্তু এই প্রতিষ্ঠানটির সমস্ত নিয়মাবলীও গৃহীত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর প্রথম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন রেভারেন্ড ডেভিড ব্রাউন। পরবর্তীকালে 1801 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হন এবং সেই 1801 খ্রিস্টাব্দ থেকে 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 34 বছর তিনি এই পদটিতে বহাল থাকেন। এই কলেজ প্রতিষ্ঠা সম্বন্ধে গভর্নর জেনারেলের নির্দেশ থেকে জানা যায় যে তখন নির্দেশ ছিল যে সিভিলিয়ানদের সবাইকে বাংলাটা জানতেই হবে, শিখতেই হবে। এদেশে শাসন কার্য চালাতে গেলে বাংলাটা যেহেতু জানা প্রয়োজন, সেই কারণে বিদেশ থেকে যারাই এদেশে আসবে তাদেরকে বাংলাটা জানতেই হবে। বাংলাটা যেহেতু জানতে হবে, শিখতে হবে, সেই কারণে বাংলা চর্চার প্রয়োজন। ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু সেই কাজটি করেছিল। উইলিয়াম কেরির সহায়তায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষা চর্চা হতে থাকে এবং সমস্ত বিদেশি এইখান থেকে বাংলা ভাষা শিখে নেয়। তার কারণ গভর্নরের নির্দেশ আছে, শিখতেই হবে। না শিখে শাসন কার্য যেহেতু করা যাবে না, দেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস সবই জানতে হবে। এই কারণেই কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যচর্চা শুরু হয় এবং বাংলা ভাষায় গদ্যচর্চা কিন্তু গতিশীলতা লাভ করে। ক্লিয়ার? এইবার ফোর্ট উইলিয়াম কলেজ পড়তে গেলে তোমাদের 3টে বিষয় জানতে হবে। যে ফোর্ট উইলিয়াম কলেজের 3জন প্রধান পণ্ডিত ছিল। 3জনের নাম ধরে ধরে আলোচনা করে দিলেই কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা হয়ে যায়। প্রথম হলেন উইলিয়াম কেরি, দ্বিতীয় হলো রামরাম বসু, তৃতীয় হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আমরা তাহলে প্রথমে উইলিয়াম কেরি থেকে শুরু করব। উইলিয়াম কেরির বইগুলি এবং সেই বইগুলির গদ্য ভাষাটা কেমন ছিল এবং সেই বইগুলির মূল বৈশিষ্ট্য কী ছিল। ক্লিয়ার? একইভাবে আমরা রামরাম বসুর লিখিত পুস্তকগুলো এবং সেই পুস্তকগুলির বৈশিষ্ট্য কী ছিল, বাংলা গদ্যে সেই পুস্তকগুলির অবদান কতটা, এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও তাই। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবথেকে পণ্ডিত ব্যক্তি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের। একাধিক ভাষা তিনি জানতেন, বহু বই তিনি লিখেছেন। সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনায় আসব। প্রথম আমাদের আজকের টপিক হলো ফোর্ট উইলিয়াম কলেজের বিভাগীয় প্রধান উইলিয়াম কেরি। এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে আমাদের প্রথম আলোচনার টপিক তাহলে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরির গদ্যচর্চা সম্পর্কে আমরা জানব। তার আগে তার ব্যক্তিগত 2-1 কথা জেনে নিই। যে কোনো মানুষের গদ্যচর্চা জানতে গেলে বা যে কোনো মানুষের সাহিত্য চর্চা জানতে গেলেই তার ব্যক্তিগত জীবন 2-1 কথা জানা প্রয়োজন। তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষের জীবনে কতখানি স্ট্রাগল ছিল, তাই তো? দেখো, উইলিয়াম কেরি কিন্তু বাংলা ভাষায় পণ্ডিত ছিলেন। তিনি বাংলা ভাষা যেমন লিখতে পারতেন তেমনি বাংলা ভাষায় কথা বলতে পারতেন। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, তন্তুবায়ের ছেলে, মানে যারা তাঁত শিল্পে কাজ করে, তাঁত বনে, সেই রকম একটি পরিবারের সন্তান হয়েও তিনি কিন্তু ভাষা চর্চাটা চালিয়ে গেছেন। এর থেকে আমরা বুঝতে পারি ভাষার প্রতি তার অমোঘ টান ছিল। বিভিন্ন রকম নতুন নতুন ভাষা শিক্ষার প্রতি তার একটা আকর্ষণ ছিল, সহজাত আকর্ষণ। সেই কারণেই তিনি কিন্তু
এত দারিদ্রতার সাথে জীবনযাপন করেও ভাষা শিক্ষাটা থামায়নি। বাংলা ইংরেজি ছাড়াও তিনি কিন্তু গ্রিক, লাতিন প্রভৃতি ভাষাও শিখেছিলেন। উইলিয়াম কেরি 1789 খ্রিস্টাব্দে পাদ্রী পদে নিযুক্ত হন এবং 1799 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য কলকাতায় আসেন। তারপর তার বাকি জীবনের 41 বছর তিনি এই ভারতেই কাটিয়ে দেন। ফোর্ট উইলিয়াম কলেজে তিনি প্রথম 500 টাকা মাসিক বেতন পেয়েছেন, মাসে 500 টাকা করে পেতেন। এই বেতনে তিনি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে নিযুক্ত হন বিভাগীয় প্রধান হিসেবে। ক্লিয়ার? তারপর তার স্ত্রী মারা যান, পুত্র মারা যান, কিন্তু তার অক্লান্ত পরিশ্রম থেমে থাকেনি। এই ভাষা চর্চায় তিনি তার জীবন কাটিয়ে দিয়েছেন। ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা ছাড়াও উইলিয়াম কেরির সবথেকে উল্লেখযোগ্য অবদান হলো দুটি গ্রন্থে, তার রচিত দুটি গদ্য গ্রন্থ। গ্রন্থ দুটির নাম কি? কথোপকথন 1801 আর ইতিহাসমালা 1812। এখন আমরা এই দুটি বই সম্পর্কে সংক্ষেপে জানব। প্রথমেই আমরা জানব কথোপকথন সম্পর্কে। উইলিয়াম কেরির এই যে কথোপকথন বইটি, এটি নিয়ে অনেক জলঘোলা হয়েছে। কেউ কেউ বলেছে এটি উইলিয়াম কেরি লেখেননি, এটি লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কারণ এত সুন্দর সাবলীলভাবে বাংলা উইলিয়াম কেরি লিখলেন কি করে? কিন্তু আসলে বইটি আমরা পাই উইলিয়াম কেরির নামেই। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম কেরিকে সাহায্য করতে পারেন বা লিখে দিতে পারেন, কিন্তু কেরির নির্দেশেই লিখেছেন। কেউ কেউ বলেন এটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা বা তার সাহায্যে লেখা, কিংবা কেরি নির্দেশ দিয়েছিলেন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছেন। আমি যেহেতু কথোপকথন বইটা সম্পর্কে বলছি, তাই এর পিছনের গল্পটা একটু বলে দিলাম। এখন বিষয় হলো এই কথোপকথন গদ্যগ্রন্থটির বিষয় কি, এটি কেন লিখেছিলেন? এটি ইংরেজদের বাংলা শেখাবার জন্য লেখানো হয়েছিল। কথোপকথনটা কিন্তু বেস্ট ওয়ে। যদি আমরা অন্য কোনো ভাষা কাউকে শেখাই, তখন কথোপকথনের মধ্যে দিয়ে শেখালে কিন্তু সে দ্রুত শেখে। এই ধরো আমাদের প্রথম ভাষা বাংলা, আমরা যদি ইংরেজি শিখতে চাই একেবারে প্রাথমিক পর্যায়ে, যদি ওই গ্রামারটার ভিতরে ঢুকতে চাই, তাই তো, তাহলে কিন্তু আমরা ঘুলিয়ে ফেলবো। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আমরা ট্রান্সলেশনগুলো পড়ি, কথোপকথন ডায়লগ পড়ি, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট জাগবে এবং আমরা সহজে শিখে নেব। কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু ভাষা শেখা অধিক সহজ। সেই কারণেই কিন্তু উইলিয়াম কেরি কথোপকথন রচনা করেছিলেন ইংরেজদের সুবিধার জন্য। যে সমস্ত বিদেশিরা এদেশে এসে শাসনকার্য চালাবে, তাদের তো স্বদেশীদের সঙ্গে কথা বলতে হবে, তাই বাংলা ভাষায় তিনি একটি কথোপকথন রচনা করলেন। খুব সাধারণ প্রয়োজনীয় কথোপকথন। বাজারে গিয়ে কোনো স্ত্রীলোক ধরো বাজার করছে, ওখানে ক্রেতা আর বিক্রেতার কথোপকথন, তাই তো। চাকরের সঙ্গে তার মালিকের কথোপকথন, যাজকের সঙ্গে যজমানের কথোপকথন, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে জমিদারের সঙ্গে রায়তের কথোপকথন, চাকর ভাড়া করার বিভিন্ন বিষয়, সাহেবদের হুকুম, হাটকরণ ইত্যাদি বিভিন্ন বিষয়, যেগুলো কথা বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ প্রয়োজন, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু উইলিয়াম কেরি রচনা করেছিলেন কথোপকথন। কতগুলি অধ্যায় ছিল? 31টি অধ্যায় ছিল এই বইটিতে। তাহলে দেখো কথোপকথন বইটি সম্পর্কে কি বললাম, 1801 খ্রিস্টাব্দে প্রকাশিত, তাই তো। কেউ কেউ বলেন এটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা, কিন্তু বেশিরভাগ গবেষকগণই মনে করেন উইলিয়াম কেরির রচনা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাকে সহায়তা করেছিল। আর এই বইটিতে আছে 31টি অধ্যায়। সেই অধ্যায়ের বিষয়গুলি কি হলো? আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে কথোপকথনগুলো প্রয়োজন, সেই সাধারণ কথোপকথন। ক্লিয়ার? এই হলো উইলিয়াম কেরির কথোপকথন বইটির বিষয়বস্তু। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বইটি বাংলা গদ্য প্রসারে কতখানি ভূমিকা গ্রহণ করছে, অর্থাৎ বইটির ভাষাগত বৈশিষ্ট্য। কেরির এই যে কথোপকথন বইটির সম্পর্কে একটি নেতিবাচক দিক সবার প্রথমে বলে দিই। কেরি কিন্তু এই বইটা রচনা করতে গিয়ে একটু দ্বন্দ্বে ছিলেন, অর্থাৎ তিনি বুঝতে পারেননি যে কোন ভাষাটাকে নেবেন, সাধু ভাষা নেবেন না চলিত ভাষা নেবেন। চলিত ভাষায় আগেই বলেছি শ্রীরামপুর মিশন পড়াতে গিয়ে যে গদ্য রচনার তেমন কোনো হদিশ পাওয়া যায়নি, সাধুতেই রচনা করেছেন। কিন্তু যেহেতু হাটে বাজারের কথা, সাধারণ রমণীর কথা, ভৃত্যের কথা, যাজক যজমানের কথা, গ্রাম্য জীবনের বিভিন্ন ছবি ফুটে উঠেছে, তাই এইখানে কিন্তু তাদের মুখের ভাষাটাকেই উইলিয়াম কেরি গ্রহণ করতে চেয়েছিলেন। এই জন্য তিনি যে ভুলটি করেছেন, এখানে কিন্তু গুরুচণ্ডালী দোষ ঘটিয়ে ফেলেছেন, সাধু আর চলিত মিশ্রণ ঘটিয়ে ফেলেছেন। কিছু কিছু জায়গায় একেবারে শুদ্ধ সাধুতে লিখেছেন, কিছু কিছু জায়গায় খুব সাধারণ কথাবার্তা, আমাদের একেবারে মুখের কথাবার্তা, মা মেয়ের কথা, বাজার করতে গিয়ে একটি মহিলা কিভাবে ঝগড়া করছে বিক্রেতার সঙ্গে, কিছু কিছু জায়গায় অশ্লীল ভাষারও প্রয়োগ করেছেন তিনি। তাহলে ভাষাতে কি রয়েছে বললাম? গুরুচণ্ডালী দোষ রয়েছে। কোথাও সাধু,
কোথাও চলিতে তিনি মিশ্রণ ঘটিয়েছেন। এই কথোপকথন বইটির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো উইলিয়াম কেরির প্রবাদ প্রবচনের ব্যবহার। প্রবাদ প্রবচন জানো বাংলার একেবারে খাঁটি জিনিস, তাই প্রবাদ প্রবচন যখন কোনো গদ্যে গল্পে ব্যবহৃত হয় তখন কিন্তু তার একটা আলাদা সজীবতা রয়েছে, একটা গ্রাম্য গন্ধ রয়েছে। সেই কারণে কিন্তু কথোপকথন অনেক বেশি সজীব হয়ে উঠেছে প্রবাদ প্রবচনের ব্যবহারের ফলে। ক্লিয়ার? এই কথোপকথনের 3 নম্বর বৈশিষ্ট্য এবং অন্যতম বৈশিষ্ট্য হলো হালকা চালের সংলাপের ব্যবহার। খুব জটিল গুরুগম্ভীর তাত্ত্বিক বাক্য কিন্তু তিনি এখানে প্রয়োগ করেননি। যেহেতু ছোট ছোট এবং মানুষের মুখের কথা সজীব সংলাপ ব্যবহার করেছেন, সেই কারণে কিন্তু এই গদ্যটি হালকা চালের এবং অনেক বেশি বোধগম্য। উইলিয়াম কেরি 1801 খ্রিস্টাব্দে এই যে কথোপকথন বইটি লিখলেন, তার তাৎপর্যটি কি? এই বইটি প্রথম সংলাপধর্মী গদ্যগ্রন্থ, যা কিন্তু গ্রাম বাংলার একেবারে সজীব প্রাণবন্ত সত্য বাস্তব জিনিসটাকে তুলে এনেছিল। তার ইতিহাসমালার থেকেও কিন্তু কথোপকথন অনেক বেশি জীবন্ত, কারণ তিনি কথোপকথন লিখতে গিয়ে একেবারে বাস্তব জিনিসটাকে তুলে এনেছিলেন। সমাজের অনেক ছবি, অর্থনীতির অনেক ছবি আমরা কিন্তু তার এই কথোপকথন গদ্যগ্রন্থটির মধ্যে দিয়ে দেখতে পাই, যা কিন্তু এর আগের গদ্যচর্চার ক্ষেত্রে বিরল। এইটি উইলিয়াম কেরি দ্বারা রচিত একেবারে নতুন জিনিস, অভিনব। এছাড়াও বাংলা গদ্যকে যোগাযোগ ও যুক্তিচিন্তার বাহক করে তোলার জন্য উইলিয়াম কেরির কথোপকথন গ্রন্থটি কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। তাহলে হয়ে গেল কথোপকথন সম্পর্কে আমি সম্পূর্ণ বলে দিলাম। এবার আসছি ইতিহাসমালাতে। উইলিয়াম কেরির দ্বিতীয় গ্রন্থ হলো ইতিহাসমালা। 1812 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়। নাম ইতিহাসমালা, তাই নাম দেখেই ভেবো না এখানে কোনো হিস্টোরিক্যাল স্টোরি রয়েছে। না, এখানে ইতিহাস নেই, গল্পই রয়েছে। ইতিহাসমালা মূলত গল্পের অনুবাদমূলক গ্রন্থ। প্রাচ্য ও পাশ্চাত্যের অসংখ্য গল্প এই গ্রন্থে কিন্তু স্থান পেয়েছে। এই সংকলন গ্রন্থের আখ্যাপত্রে লেখা রয়েছে এ কালেকশন অফ দ্য স্টোরিজ ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্সেস। এর থেকে আমরা বুঝতে পারছি বিভিন্ন সূত্র থেকে গল্প নিয়ে এসে উইলিয়াম কেরি কিন্তু এক জায়গায় সংকলিত করেছিল। এই ইতিহাসমালা গ্রন্থের বিষয় কি তাহলে? এই ইতিহাসমালা গ্রন্থে রয়েছে স্ত্রীলোকের বিশ্বাসঘাতকতার কথা, কামনার কথা, অপেক্ষা তিতিক্ষার কথা, মানুষের কামাচার নীচতার কথা, মানুষের খল স্বভাব, খুন খারাপি, জখম, ডাকাতি, এই সমস্ত কথাই কিন্তু স্থান পেয়েছে। মোট কথা আমাদের জনজীবনে, আমাদের সমাজে আমরা যা দেখতে পাই তাই কিন্তু এই গল্পগুলির বিষয়। এটাও বলা যেতে পারে যে প্রথম উইলিয়াম কেরির এই বইটির মধ্যে কিন্তু ছোট গল্পের স্বাদ পাওয়া যায়। ছোট গল্পের প্রেক্ষাপট কিন্তু উইলিয়াম কেরির এই ইতিহাসমালার মধ্যে লুক্কায়িত ছিল। এইবার আসছে ইতিহাসমালার ভাষা। কেমন ভাষায় লিখেছেন? ইতিহাসমালার ভাষা সহজ, সরল, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাভাবিক, কিন্তু অধিক ক্ষেত্রে সংস্কৃত গন্ধি, অর্থাৎ বেশিরভাগ গল্পের ক্ষেত্রেই আমরা কিন্তু একটা সংস্কৃতের ছাঁচ দেখতে পাই। ক্লিয়ার? এই গ্রন্থের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক বিশ্লেষণে বাংলা গদ্যের যে অন্বয় রীতি, সেটি কিন্তু তার এই ইতিহাসমালা গ্রন্থে ধরা পড়েছে। উইলিয়াম কেরি রচিত ইতিহাসমালার তাৎপর্যগুলো তাহলে কি? 1 নম্বর হলো এখানে ছোট গল্পের আমেজ রয়েছে। 2 নম্বর হলো বাংলার প্রথম আখ্যানধর্মী গ্রন্থ, যেহেতু গল্পের মতো তাই এখানে আখ্যান রয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো উইলিয়াম কেরি যে ধরনের গল্প সংগ্রহ করেছিল এই কালেকশনটা কিন্তু অসাধারণ। সত্যিই এই কারণে উইলিয়াম কেরি কিন্তু প্রশংসার পাত্র। সর্বশেষ বৈশিষ্ট্য হলো যে এই 11 বৎসর ধরে ফোর্ট উইলিয়াম কলেজ কী ধরনের গদ্য রচনা করেছে, তার কতটা প্রসার ঘটেছে, ইতিহাসমালা কিন্তু তার একটা জ্বলন্ত নিদর্শন। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের বিভাগীয় প্রধান উইলিয়াম কেরি সম্পর্কে কিন্তু আমার বক্তব্য শেষ হয়ে গেল। এরপর আসছি রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত রামরাম বসু, তিনি উইলিয়াম কেরির একেবারে অন্তরঙ্গ সহচর ছিলেন। তিনি 1857 খ্রিস্টাব্দে চুঁচড়ায় জন্মগ্রহণ করেন, কায়স্থ বংশের সন্তান ছিলেন। উইলিয়াম কেরির সঙ্গে রামরাম বসুর সম্পর্ক ছিল অত্যন্ত অন্তরঙ্গ, তারা ভীষণ ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে সহচর বলা হতো। তিনি 1887 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনের জন টমাসের বাংলা শিক্ষক হিসেবে প্রথম নিযুক্ত হন। রামরাম বসু বাংলা ইংরাজির সাথেও খুব ভালো করে কিন্তু ফরাসি ভাষাটা জানতেন। তার রচিত গ্রন্থগুলি হলো হরকরা, জ্ঞানোদয়, খ্রিস্ট সঙ্গীত, খ্রিস্ট বিবরণামৃতম, রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা।
উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। আমি এই দুটি গ্রন্থ ধরেই আলোচনা করব, যেহেতু তার সমস্ত গ্রন্থের মধ্যে এই দুটি গ্রন্থ উল্লেখযোগ্য, রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 খ্রিস্টাব্দে প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থ। এটা সেই কারণেই বিশেষ উল্লেখযোগ্য, কারণ এটি প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থ। রাজা প্রতাপাদিত্য চরিত্র লিখতে গিয়ে রামরাম বসু প্রথম দিকে কিন্তু ইতিহাস অনুসরণ করেছেন। প্রতাপাদিত্যের পূর্বপুরুষের পরিচয়, সুলেমান খাঁ কর্ণানী ও দাউদ খাঁ কর্ণানীর কাছে প্রতাপাদিত্যের প্রতিপত্তি ও সম্মান লাভ, এই ঘটনা পর্যন্ত কিন্তু রামরাম বসু ইতিহাস অনুসরণেই বেশ লিখেছেন দারুণভাবে। তারপর তিনি ইতিহাসকার অনুসরণ করেনি। প্রতাপাদিত্যের ক্ষত্রিয়জনিত যশলাভের পাশাপাশি প্রতাপাদিত্যকে তিনি বৈস্বরূপী হিসেবে বুদ্ধি, পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র, বিভিন্ন রকম নীচতা দিয়ে কিন্তু একটি গল্পের পরিবেশ তৈরি করেছেন। শেষ পর্যন্ত তিনি কিন্তু ইতিহাসকে অনুসরণ করেনি। এই হলো রাজা প্রতাপাদিত্য চরিত্রের বিষয়। এইবার আসছি রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির ভাষা। এই গ্রন্থটির ভাষা কিন্তু বর্ণনামূলক। যেহেতু গল্পটির ঘটনার প্রেক্ষাপট ইতিহাস, তাই বর্ণনার ঢঙেই কিন্তু রামরাম বসু এটি রচনা করেছেন। দ্বিতীয় যে কারণটি হলো, সেটি হলো আরবি ফার্সি শব্দের কিন্তু তিনি যথেচ্ছ ব্যবহার করেছেন, যেখানে যেমন খুশি করে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। এই গ্রন্থটির ভাষা হলো তৎসম শব্দবহুল সাধু রীতির, কিন্তু সাধু ভাষার তিনি স্বচ্ছন্দ প্রয়োগ করেছেন, কোথাও খটোমটো লাগে না, বেশ সুন্দর করে তিনি কিন্তু সাধু ভাষার প্রয়োগ করেছেন। এই গ্রন্থটি দীর্ঘকাল ধরে পাঠ্যপুস্তক হিসেবে ফোর্ট উইলিয়াম কলেজে পঠিত হয়েছে। ঐতিহাসিক তথ্যের দিক থেকেও কিন্তু গ্রন্থটি বেশ তাৎপর্যপূর্ণ। এছাড়াও এটি বাঙালি রচিত প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থ। হয়ে গেল রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র। এরপর আসছি তার অন্যতম বই লিপিমালা সম্পর্কে। রামরাম বসুর লিপিমালা গ্রন্থটি প্রকাশিত হয় 1802 খ্রিস্টাব্দে। পত্রের ঢঙে এই লিপিমালা গ্রন্থটি লেখা হয়েছে। চিঠির আদলে এখানে রয়েছে রাজা পরীক্ষিতের কথা, দক্ষযজ্ঞের কথা, নবদ্বীপে চৈতন্যর কথা, গঙ্গা অবতরণের কথা ইত্যাদি কাহিনী বর্ণিত রয়েছে। তবে এই গ্রন্থটিতে পুরোপুরি পত্র লিখনের রীতিনীতি অনুসৃত হয়নি। সাহেবদের সহজ সরল ভাষায় বাংলা শেখানোর জন্যই কিন্তু রামরাম বসু এই বইটি লিখেছিলেন। বিভিন্ন রকম কাল্পনিক ব্যাপার, গালগল্প, উপকথা ইত্যাদি 40টি আখ্যায়িকা নিয়ে কিন্তু লিপিমালা রচিত। এইবার আসছি লিপিমালার ভাষা নিয়ে। রাজা প্রতাপাদিত্য চরিত্র থেকে কিন্তু লিপিমালার ভাষা অনেক বেশি সংযত। কোনো কোনো ক্ষেত্রে ভাষা আবার ভীষণ গুরুগম্ভীর ও কেতাবি ধরনের। পারিবারিক ও সামাজিক জীবনের উপযোগী হালকা গদ্যের নিদর্শনও কিন্তু এই বইটিতে পাওয়া যায়। অন্যান্য গ্রন্থগুলির তুলনায় লিপিমালার গদ্য কিন্তু আরও সহজ সরল, মানুষের মুখের ভাষার প্রায় কাছাকাছি। অন্যয় রীতিও পূর্বের অপেক্ষা অনেকটা মসৃণ, অনেকটা সাবলীল। লিপিমালার সঙ্গে সঙ্গেই ফোর্ট উইলিয়াম কলেজে রামরাম বসুর গদ্য রচনার পর্ব শেষ হয়, কিন্তু বাংলা গদ্যের ইতিহাসে লিপিমালার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ এটি বাঙালির মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ। ক্লিয়ার? এই গেল রামরাম বসু। এবার বাকি রইল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আজ আর পড়াবো না, পার্ট 2-এ শুধু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার পড়িয়ে দেবো, কারণ মৃত্যুঞ্জয়ের রচিত গদ্যগ্রন্থের সংখ্যা 5টি। প্রত্যেকটি গ্রন্থের বিষয়বস্তু, তাদের ভাষা এবং তাৎপর্য বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের শেষ অবধি ধৈর্য থাকবে না। তাই আমি পরের একটি ক্লাসে ফ্রেশ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার পড়িয়ে দেবো, তাহলেই কিন্তু বাংলা গদ্যে ফোর্ট উইলিয়াম কলেজ শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবে। আর এইগুলো কিন্তু ভীষণ তথ্যবহুল টপিক, তাই তোমরা স্কিপ করো না। একটু কষ্ট করে 20 মিনিট 25 মিনিট যদি দেখে নিতে পারো, তাহলে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজই বলো আর শ্রীরামপুর মিশনই বলো, তোমাদের ধারণাটা স্পষ্ট তৈরি হবে। ক্লিয়ার? প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।